আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের কনভারসেশন অনুষ্ঠানে। আজ আমাদের কনভারসেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দারুন সিদ্দিকা কামিল মাদ্রাসা ইংরেজি বিভাগের সম্মানিত লেকচারার জনাব মোহাম্মদ মারুফ বিল্লাহ স্যার। তিনি আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে স্যারকে অনেক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ স্যার। এরকম একটা সুন্দর উদ্যোগ যেটা দারুন নাজাত নিয়েছে, সেটাতে আমাকে আহ্বান করে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন, এবং একই সাথে দারুন নাজাতকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বের কারীমের প্রতি। এবং একই সাথে যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখবেন, সমস্ত দর্শকদের, আমার ছাত্রদের এবং শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত অপরিচিত সবাইকে শুরুতেই সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমরা একটু ইংরেজি সাহিত্য নিয়ে কথা বলতে চাই, ইংরেজি ভাষা নিয়ে কথা বলতে চাই এবং নিজেকে তৈরি করবার জন্য তো আসলে ইংরেজি ভাষা সাহিত্যের সংশ্লিষ্টতা ব্যতিরেকে ভালো কিছু করা সম্ভব নয়। এবং আমরা পেয়েছি উদাহরণ, যেটা অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক। ছাত্রদের মুখে স্যারের কথা অনেক শুনেছি। ছাত্ররা স্যারকে পছন্দ করে, স্যারের সুন্দর পাঠদান বা ছাত্রদের সাথে কানেক্ট হওয়া, এটা ছাত্রদের ভালো লাগে, আমারও ভালো লাগে। এই জন্যই স্যারকে নিয়ে আসা। স্যারের কাছে প্রথমেই জানতে চাইবো যে স্যার, আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, ইংরেজি সাহিত্য পড়েছেন, আমাদেরকে জানাবেন যে সাহিত্য কি, আর ভাষার ভিন্নতার কারণে কি সাহিত্যের মধ্যেও ভিন্নতা পরিলক্ষিত হয় কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আপনার কথার সাথে মিল রেখেই বলছি। আসলে যখন আপনি প্রশ্ন করছিলেন তখন আমার মাথায় একটা বিষয় ঘুরছিল। আমি ছাত্রদেরকে প্রায়ই বলি, আমাকে শিক্ষক বানিয়েছে ছাত্ররা, মানে প্রশ্ন। আসলে বৈষয়িক জ্ঞান অনেকটা শুরু হয়েছে প্রশ্নকেন্দ্রিক, যেটা আমরা হিসাব করলে দেখি। আমি সরাসরি প্রশ্নের উত্তরেই আসি যে আসলে সাহিত্য কি। সত্যিকার অর্থে সাহিত্য বলতে এক কথায় আসলে জবাব দেওয়া একটু মুশকিল। তারপর আমি আমার জায়গা থেকে, সাহিত্যের অনেক প্রামাণ্য সংজ্ঞা আছে, অনেক মনীষীগণ সংজ্ঞা দিয়েছেন, যেটা আমি সহজভাবে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে সাহিত্য হচ্ছে একটা আয়না স্যার, একটা দর্পণ। এই আয়নাটা যদি, এটা বর্তমান পরিপ্রেক্ষিতে বলছি বা আধুনিক সাহিত্যের জায়গা থেকে বলছি, এবং এটা কমন ডেফিনেশন। ইট ক্যান বি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আই মিন বেঙ্গলি লিটারেচার, ইংলিশ লিটারেচার, অ্যারাবিক লিটারেচার, হোয়াট এভার দ্য লিটারেচার পৃথিবীতে যাই আছে সব মোরাললেস এইরকম একটা জায়গা থেকে আসতেছে। সাহিত্য বলতে আমার কাছে মনে হয় দর্পণ। এই দর্পণটা যখন আমি সমাজের বিপরীতে দাঁড় করাই, তখন সমাজের চিত্র দেখি, তখন সাহিত্যের উপজীব্য হয়ে আছে সমাজ। যখন আমি একটা সুখের বিপরীতে দাঁড় করাই, তখন সেখানে সুখ। যখন বিরহের বিপরীতে দেখাই, এরকম প্রত্যেকটা জিনিস, ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন। এমন ইন্টারেস্টিং ব্যাপার যে বর্তমান সময় সাহিত্যে কিন্তু আমাদের সায়েন্সও চলে আসছে, যেটাকে সায়েন্স ফিকশন নামে বেশ জনপ্রিয় একটা কাজ হইতেছে। তার মানে সাহিত্যের মধ্যে সবকিছু আসে। এবং সংক্ষেপে যদি বলি, তাহলে সাহিত্য হচ্ছে আমার কাছে একটা দর্পণ, বা লিটারেচার ইজ নাথিং বাট আ মিরর অর দ্য রিফ্লেকশন। চমৎকার বলেছেন সম্মানিত সুধী। আসলে সাহিত্যটাকে আমরা এভাবেই উপলব্ধি করতে চাই, আমাদের জীবনকেই বর্ণনা করে দেওয়া হচ্ছে সাহিত্য। আমরা যদি জীবনের উন্নয়ন ঘটাতে চাই, তাহলে সাহিত্যের আশ্রয় আমাদের যেতে হবে। জীবনকে কিভাবে আমরা নির্মাণ করব, জীবনকে আমরা কিভাবে উপলব্ধি করব বা উপভোগ করব, সেটার একটা সুন্দর চিত্র কিন্তু সাহিত্য আমাদেরকে দেখিয়ে থাকে। স্যার যেটা দর্পণের কথা বললেন, এখন স্যারের কাছে জানবো যে স্যার, আপনি ইংরেজি সাহিত্যের প্রচন্ড রকমের অধ্যয়ন করেছেন এবং এই সাহিত্য সম্পর্কে আপনার অনেক ধারণাও আছে বা আগ্রহ আছে। এখন আমাদের জানাবেন যে ইংরেজি সাহিত্যের উৎপত্তিটা কিভাবে হয়েছে, এর বিকাশটাই বা কিভাবে হয়েছে, বা সাফল্য কিভাবে হয়েছে? আমাদের প্রথম প্রশ্নে স্যার আপনার একটা অংশ আমাকে জিজ্ঞাসা করেছিলেন, যেটা আমি উত্তরটা একটু এভাবে দিয়ে তারপরে দ্বিতীয় প্রশ্নটায় আসছি, যে আসলে ভাষার ভিন্নতায় সাহিত্যের ভিন্নতা আসে কিনা। হ্যাঁ, ভাষার ভিন্নতায় সাহিত্যের ভিন্নতা আসে। মূলত একটা সাহিত্যের মধ্যে সেই স্থানের মানুষের, সেই জনপদের মানুষের, সেই দেশের মানুষের একটা কালচারাল ব্যাপার আসে, তাদের সোশ্যাল লাইফ আসে, তাদের রিলিজিয়াস লাইফ আসে, এই ইত্যাদি ইত্যাদি সব বিষয়গুলো আসে। তো ভাষার ভিন্নতায় সাহিত্যের ভিন্নতা অবশ্যই তৈরি হয়। তবে একটা কমন, যদি আমরা সাধারণত মাদ্রাসা স্টুডেন্ট যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা যে বাচ্চাদেরকে পড়াই, সবার ক্ষেত্রে একটা ব্যাপার তৈরি হয় যে বাংলা, ইংরেজি এবং আরবি, এই তিনটা সাহিত্য নিয়ে এরা সাধারণত কাজ করে। তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে বাচ্চারা যেভাবে সাহিত্যটাকে বোঝে, আরবি আর ইংরেজির ক্ষেত্রে ওরা এটাকে ভাষার সাথে মিলিয়ে ফেলে অনেকটা। তো আমার কাছে মনে হয় যে তিনটা ভাষাকে যদি একত্র করা যায়, তাহলে ভাষার লেখনির জায়গা থেকে বা সাহিত্যের লেখনির জায়গা থেকে একটা মিল আছে।
সমস্ত সাহিত্যের গোড়া মূলত ছন্দ থেকে এবং তারপরে কবিতা, সেটা বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক এবং আরবি ভাষা হোক, তিনটা ভাষার ক্ষেত্রেই কবিতা ছিল সাহিত্যের মূলত প্রথম দিক, যেটা গাওয়া হতো। পরবর্তী সময় সেটা আমরা পাঠ করি, এখন কবিতা সাধারণত সেভাবে আসলে গাওয়া হয় না। আর এখন আমি আপনার মূল প্রশ্নে আসছি, যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মাত্র, যে উৎস, উৎপত্তি এবং এটার বিস্তার। বিস্তারের কথা যদি বলি তাহলে এক শব্দে যদি বলা যায় বা একটা ফ্রেজে বলা যায়, ইংলিশ ইজ আ লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যেটাকে বলা হয় যে এটা একটা যোগাযোগের ভাষা। সারা পৃথিবীতে বহুল ব্যবহৃত ভাষা ইংরেজি নয়, কিন্তু সারা পৃথিবীতে যোগাযোগের একমাত্র এবং অদ্বিতীয় ভাষা ইংরেজি। এবং ইংরেজি ভাষার শুরু থেকেই আসলে মূলত এই জিনিসটাই লালিত হয়ে আসছে ভাষার মাধ্যমে এবং ভাষা যারা ব্যবহার করেছেন তাদের মাধ্যমে। যদি উৎপত্তির জায়গায় আমরা যাই তাহলে ব্যাপারটা এরকম হয় যে জার্মানিক তিনটা ট্রাইব বা উপজাতি, যাদের একটা ইনভেশন বা আক্রমণ হয়েছিল তৎকালীন ইংল্যান্ডে, তারা হচ্ছেন ক্যালটিক, তারপরে হচ্ছে আমি নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, তিনটা উপজাতি, তারা ছোট ছোট, ওরা ইংল্যান্ডে আসছিল এবং ওরা জার্মানিক কালচার প্লাস ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছিল। তো ওই কালচার এবং ল্যাঙ্গুয়েজটা ওরা যতদিন ওখানে ছিল ততদিন মোটামুটি প্রায় 400-500 বছর এই জিনিসটা চলতেছিল, কারণ ওদের ইনভেশনটা ছিল 500 শতাব্দীর দিকে। এবং তারপরে আপনার 1100 পর্যন্ত ওদের ওই কালচারাল ব্যাপারটা চলছে এবং ওদের ওই জার্মানিক ভাষা। এবং ইংরেজি সাহিত্যের গোড়ায় যেই আমরা এপিকটা বা মহাকাব্য পাই, বেউলফ, এখানে ওই জার্মানিক কালচার এবং জার্মানিক ভাষার সাথে একটা সম্পর্ক দেখা যায়। এবং সেই ভাষা আর বর্তমান সময়ের ইংরেজি বেশ তফাৎ, দেখলে মনে হবে যে আসলে বেশ অমিল। তারপর 1100 শতাব্দীতে যখন আপনার নরমান কনকোয়েস্ট বা নরম্যানদের একটা এখানে বিজয় লাভ করলো তারা এবং শাসন শুরু করলো, সেই সময় তারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ফ্রেঞ্চকে নিয়ে আসলো এবং অভিজাত শ্রেণী এবং অফিসের কার্যক্রমের জন্য ফ্রেঞ্চ ব্যবহার করত। এবং আপনি দেখবেন যে ইংরেজি ভাষার অরিজিন বা আমরা যদি থেসারাস দেখি তাহলে দেখবেন যে ওইখানে ফ্রেঞ্চ এবং ল্যাটিন ল্যাঙ্গুয়েজের বেশ একটা আপনি প্রাধান্য লক্ষ্য করবেন, প্রচুর পরিমাণে শব্দ ওখান থেকে আসছে। তো ওই ফ্রেঞ্চ ইংরেজি ভাষা সংস্পর্শে আসে এবং ফ্রেঞ্চ সহ এই ল্যাটিন অনেকগুলো এখানে ল্যাঙ্গুয়েজের শব্দগুলো এখানে যুক্ত হয়। এরপরে 1500-তে এসে মোটামুটি ইংরেজি একটা নতুনত্ব রূপ পায়, যেখানে এলিজাবেথান পিরিয়ড আছে এবং তার আগে একটা ধ্বনিতাত্ত্বিক একটা ব্যাপক ভাওয়েল শিফটের একটা ব্যাপার তৈরি হয় সেই সময়। এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে করে আপনার যখন ব্রিটিশরা 1700 সামথিং এ এসে সারা পৃথিবীতে, 1700 থেকে 1900 এই সময়টা তো ব্রিটিশরা সারা পৃথিবীতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। শুধু সাম্রাজ্য বিস্তার করে নাই, তারা তাদের কালচার বিস্তার করেছে এবং খুবই সূক্ষ্মভাবে কিন্তু ভাষাটাকে বিস্তার করেছে, যেটা পরবর্তী সময়ে আধুনিক ইংরেজিতে এসে বা আধুনিক ভাষা গবেষণায় এসে আপনার লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম বা ভাষা কেন্দ্রিক সাম্রাজ্যবাদ সেটার একটা বড় বিষয়বস্তু হয়েছে। এবং বর্তমান সময় এই ইংরেজি ছাড়া আমরা যোগাযোগের ভাষা হিসেবে অন্য কোনো কিছুকে চিন্তাও করতে পারতেছি না, এটা এমন ভাবে আস্তে পৃষ্ঠে আমাদের সাথে লেগে গিয়েছে। এটাই মোটামুটি এটার সংক্ষেপে স্যার বিস্তার। তাহলে আমরা বলতে পারি যে ইংরেজি ভাষার সাথে তাদের যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনায় যারা ছিলেন তাদেরও একটা বড় যোগাযোগ ছিল, বা সারা পৃথিবীতে ইংরেজি ভাষাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইংরেজদের খুব ভূমিকা রয়েছে। এবং আমরা যদি বাংলা ভাষাকেও এভাবে সমৃদ্ধশালী করতে চাই তাহলে আমাদের সরকার, আমাদের রাষ্ট্রযন্ত্র তাদের একটা ইতিবাচক মনোভাব বা পূর্ণ খেয়াল রাখা উচিত বলে আমরা মনে করতে চাই। সম্মানিত সুধী, এখন স্যারের কাছে জানতে চাইবো যে আমাদের শিক্ষার্থীরা আসলে দিনকে দিন, ভালো শিক্ষার্থী যারা আছে তারা তো আছে, কিন্তু আমরা তো সমস্ত শিক্ষার্থীকে নিয়েই চিন্তা করতে চাই। কিন্তু দিনকে দিন আমরা দেখছি যে শিক্ষার্থীরা ইংরেজি সাহিত্য বলতে ইংলিশ ফার্স্ট পেপারকে বুঝে থাকে, এটা একদম প্রাইমারি স্টেজের বলি, বা যারা এভারেজ স্টুডেন্ট আছে তারা এইভাবে চিন্তা করে থাকে। কিন্তু আপনি একটু স্পষ্ট করবেন যে ইংরেজি সাহিত্য মানে কি, বাংলাদেশে ইংরেজি সাহিত্য মানে কি ইংরেজি ফার্স্ট পেপার না, আসলে এর পরিসীমাটা আরো অনেক বিশাল। প্রত্যেকটা প্রশ্ন স্যার মানে গভীরের থেকেও গভীরের প্রশ্ন। আমি আপনার প্রশ্ন শুনে ভাবতে থাকি যে আসলে উত্তরটা কিভাবে সাজাবো। বর্তমান সময়ে আমরা যে ইংরেজিটা পড়াই সেটা 6 to 12 পর্যন্ত ইংলিশ ফর টুডে। এটা যে মেথডে লেখা সেই মেথডটার নাম হচ্ছে CLT, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। মূলত ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সারা পৃথিবীতে ইংরেজি শেখা হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা লার্নিং এর ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি বা মেথড আবিষ্কার হয়েছে। তার মধ্যে দুইটা পদ্ধতি নিয়ে খুব ঝামেলা হয়। একটাকে বলা হয় GTM বা গ্রামার ট্রান্সলেশন মেথড,
যেটা এখন আমাদের দেশে চলে, কিন্তু আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা আসলে লেখা সিএলটিতে। পরীক্ষা পদ্ধতি আবার অন্যরকম, সে এক অন্য চ্যাপ্টার। এখন আমরা বাচ্চাদেরকে আসলে যেটা করতেছি যে আমরা আসলে সিএলটির বইটাকে কোনো না কোনো ভাবে ওদেরকে, কারণ সিএলটির বইটার মধ্যে বা আমাদের ইংলিশ ফর টুডের মধ্যে কিছু গল্প, কবিতা, সাহিত্য কিছুটা অন্তত আসে। ওই যে এর আগে আপনাকে আমি বলতেছিলাম যে আসলে আমাদের বাচ্চারা সাহিত্য বলতে বাংলা সাহিত্যকে মেনে নিচ্ছে, আর ইংরেজিটাকে ওরা ইংলিশ ফার্স্ট পেপার বলে। কিন্তু আপনি যদি অন্য স্ট্রিমে দেখেন বা জেনারেল স্ট্রিমে পড়াশোনা দেখেন বা ইংলিশ ভার্সন দেখেন, সেখানে কিন্তু তারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলে না, কোনো প্রশ্নপত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার লেখে না। তারা লেখে ইংলিশ লিটারেচার, আর গ্রামারটাকে তারা লেখে ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই যে জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড, এই জিনিসটা হচ্ছে আমাদের শিক্ষক এবং আমাদের বাচ্চারা দুই জায়গা থেকেই খুব একটা কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে। এবং আমি যদি বলি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রিক জায়গায়ও কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডের অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তো একটা ভাষার 4টা দক্ষতার সবগুলোকে নেওয়া হয় না। এখন এই এতগুলো কথার পাশাপাশি যদি এখন আমি এই প্রশ্নটা সরাসরি উত্তর দিই যে বাচ্চারা যেটা মনে করতেছে টু সাম এক্সটেন্ট ওদের ধারণাটা আপাত দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু যদি আমি জেনারেলাইজড কথাবার্তা বলি তাহলে এটা ঠিক থাকার সুযোগই নাই। কারণ হচ্ছে লিটারেচার একটা বড় জিনিস, সেখান থেকে কিছু জিনিস এই ফার্স্ট পেপারের মধ্যে ইনক্লুড করা হয়, বাট ফার্স্ট পেপারের উদ্দেশ্য বা ইংলিশ ফর টুডের উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন। উদ্দেশ্যটা হচ্ছে লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া, যেটা আমরা যোগাযোগের ভাষা বলে থাকি, আসলে মৌখিক ইংরেজিটা শেখানো এবং ব্যবহারিক কিছু ইংরেজি শেখানো। তো আমরা আসলে বাচ্চারা ওইটা মনে করে এটা টু সাম এক্সটেন্ট ঠিক আছে তাদের পার্সপেক্টিভ থেকে, কিন্তু আসলে এটা ঠিক না যে একমাত্র ফার্স্ট পেপারই লিটারেচার, ব্যাপারটা এরকম না। সম্মানিত সুধী, আমাদের অতিথি অত্যন্ত চমৎকার করে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন এবং প্রশ্নগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। আমরা আশা করতে চাই আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তোমরা ভাববে বিষয়গুলো। আসলে আমাদের যদি বড় কিছু অর্জন করতে চাই তাহলে ছোটর মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। আমরা যদি বড় হতে চাই, আমরা যদি দেশ ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে যেতে চাই, বিশ্বকে জয় করতে চাই, তাহলে তো আসলে আমাদের অনেক বেশি পড়া লাগবে। শুধু ফার্স্ট পেপারে সীমাবদ্ধ থেকে যদি আমরা পড়াশোনা করি তাহলে বড় কিছু হওয়া, বিশ্ব পরিমণ্ডলে নিজেকে নিয়ে যাওয়া বা সেখানে অবদান রাখা এটা কঠিন বিষয় হয়ে যাবে। এবং ছোটবেলা থেকে আমাকে বুঝতে হবে যে পরিসরটা বড়, এবং সেই বড় পরিসরের জন্য বড় একটা হৃদয়, বড় একটা মানসিকতা নিয়ে আমাদের তৈরি হওয়া উচিত। স্যার কাছে জানবো যে স্যার আসলে ইংরেজি সাহিত্য এটা একটা ব্যাপক সাহিত্য ভাণ্ডার, সমৃদ্ধ একটা সাহিত্য, অনেক সাহিত্যকর্ম রয়েছে। অনেক সাহিত্যকর্মের মধ্যে আবার এটাও আছে যে ভুলভাল, মানসিকতা নষ্ট হয়, এই ধরনের সাহিত্যও রয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে চাই যে সাহিত্য পড়লে তাদের মানসিকতার উন্নয়ন ঘটবে, বরং কোনোভাবেই যেন তাদের ক্ষতি হয় এই ধরনের সাহিত্য তাদেরকে আমরা শুরুতে উদ্বুদ্ধ করতে চাই না। এই জন্য আমি বলবো যে আপনি আপনার শিক্ষার্থীদেরকে, আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে বেছে বেছে কিছু সাহিত্যকর্মের নাম বলবেন যেগুলো তারা পড়লে একটা শুদ্ধ ইংরেজি সাহিত্যের সাথে তারা পরিচিত হতে পারে। ধন্যবাদ স্যার। এই জায়গাটায় অর্থাৎ আপনার প্রশ্নটা এরকম যে আমরা কিছু সিলেক্টেড লিটারেরি পিচের কথা বলতে চাই যেটা বাচ্চারা পড়লে তাদের জন্য উপকার হবে। আপনার এটার সাথে সংশ্লিষ্ট একটা প্রশ্ন আমি বা একটা প্রেক্ষাপট আমি বলতে চাই, সেটা হলো যে দেখুন ইংরেজি সাহিত্যের যত লেখা আধুনিক ইংরেজি পর্যন্ত 1900 সামথিং পর্যন্ত আসলে বা তার আগে পর্যন্ত, ওইখানে মূলত সাহিত্যের প্রত্যেকটা সাহিত্যেই কিন্তু স্যার ধর্মীয় বিষয়বস্তুকে উপযোগ্য করে সাহিত্য রচিত হতে পারে, কারো জীবন বিরহণীয় সাহিত্য লিখিত হতে পারে, ইতিহাসকে উপযোগ্য করে সাহিত্য লিখিত হইতে পারে। এবং কারবালার প্রান্তর সেটা নিশ্চয়ই ইতিহাস না, সেটা ইতিহাসকে উপযোগ্য করে একটা লেখা লিখেছেন। এখন ওইখান থেকে আমরা কিন্তু ইতিহাসকে জাজ করতে পারবো না। আমাদের যেটা কাজ বাচ্চাদেরকে ইংরেজি সাহিত্যের বিষয়গুলো বলার আগে তাদেরকে এটা বলে দিতে হবে যে এটা তোমার আইডিয়াগত খোরাকের জন্য দিচ্ছি, এটা তোমার ধর্মীয় বিশ্বাসের জন্য তোমাকে দিচ্ছি না, এটা তোমাকে বোঝার জন্য যে কি লিখেছে, কেন লিখেছে, ওইটার প্লট এবং ওইটার পার্সপেক্টিভ কি ছিল, ওইটার ব্যাকগ্রাউন্ড কি ছিল, সেই অনুযায়ী তাদেরকে বলতে হবে। তো আমার যতটুকু আমি পড়েছি খুবই স্বল্প জ্ঞান, এখানে আমার কাছে মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে কিছু আয়রনি রিলেটেড জিনিসপত্র আছে, ছোট ছোট কিছু শর্ট স্টোরি আছে, যেমন ইন্টারের বাচ্চাদের জন্য আগে ছিল, এখন বইটাতে নাই, সেটা হচ্ছে উইলিয়াম সমরসেট মমের লেখা লাঞ্ছন নামে একটা গল্প ছিল, বেশ চমৎকার আয়রনি শিখিয়েছে। যেমন মুস্তাফা আলী কথার মধ্যে রম্য রচনা বা ওনার কথাবার্তার মধ্যে এরকম একটা ব্যাপার, অর্থাৎ একটা মানুষকে কতখানি সহনশীল হওয়া যেতে পারে
কতখানি রাগের কথা কত সহজভাবে বলা যেতে পারে, একটু মার্জিত রূপে, একটু হালকা ভদ্রভাবে খোঁচা দিয়ে কথাবার্তা বলা। এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের বাচ্চাদের এই যে লাঞ্ছনের কথা বললাম ছোটর মধ্যে, এটা তারা পড়তে পারে, গিফট অফ দ্য ম্যাজাই তারা পড়তে পারে। তারপরে হচ্ছে তাদের ক্ষেত্রে ইংরেজি যেহেতু সাহিত্যের কথা বললেন, উইলিয়াম শেক্সপিয়ারকে আমি বাদ দিতে পারছি না, তার নাম করা দুই একটা জিনিস পড়তে হবে। যদিও এখানে বাচ্চারা ওই রোমিও জুলিয়েট পড়ে তারা ওখান থেকে প্রেমটা শিখে নেয়, বা ওই রকম একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। আসলে ওই যে আপনাকে বললাম না যে একটা গল্প তৈরির জন্য এক্সট্রিমিজম তো দরকার আছে, সেটা প্রেম হোক আর বিরহ হোক। আমাদের বাচ্চারা প্রেম আর বিরহের জায়গাটা রিসিভ করে নেয়, কিন্তু পুরো প্লটটা বুঝতে চায় না। আসলে পুরো প্লটটা বুঝলে তারপরে বুঝতে হবে যে আসলে ওখানে প্রেম দেখানো হয়েছে নাকি দুইটা পরিবারের কলহ দেখানো হয়েছে, সেটা তারা তখন বুঝতে পারবে। এই জায়গাটা ওদেরকে খুব বুঝিয়ে দিতে হবে। তারপরে প্রাবন্ধিকদের মধ্যে সব থেকে বেশি চমৎকার আমার কাছে লাগে ফ্রান্সিস বেকনকে। মানে মানুষ একদম ব্যালেন্সে কিভাবে কথা বলে সেটা ফ্রান্সিস বেকনের প্রবন্ধ না পড়লে আসলে বোঝা মুশকিল। তো ফ্রান্সিস বেকন পড়তে হবে বাচ্চাদেরকে। কবিতার মধ্যে যদি আমি বলি তাহলে আমার ব্যক্তিগত পছন্দ রবার্ট ফ্রস্ট। তার মধ্যে আমি গ্রামীণ জীবন পাই, তার মধ্যে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা পাই, তার মধ্যে পাই না এমন কিছু আসলে আমি পাই না, ওনার মধ্যে এমন কিছু ব্যাপার আছে, যদিও ব্যক্তিভেদে এটা আলাদা হতে পারে। তাহলে আমি বলবো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকেও পড়া যেতে পারে, কিছু প্রকৃতির প্রেম সম্পর্কিত ব্যাপার স্যাপার আছে, জীবনবোধ আছে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, এবং মাদ্রাসা স্টুডেন্টদের জন্য বিশেষ করে ওজিমান্ডিয়াস একটা কবিতা আছে যেটার সাথে আমরা ফেরাউনের একটা সম্পর্ক নিয়ে আসতে পারি। ওটা পিবি শেলি বা পার্সিবিসি শেলির লেখা একটা কবিতা। আমার মনে হয় যে আমাদের আগের যারা ছিলেন তাদের পাঠ্য বই ওটা ছিল, যদিও পড়ানো হতো না। আপনিও পেয়েছেন কিনা আমি জানি না, পাঠ্য বইয়ে থাকতো বাট পড়ানো হতো না। তারপর হচ্ছে ড্যাফোডিল নামে একটা কবিতা আছে। এই সমস্ত কিছু জিনিস বাচ্চারা পড়লে তাদের জন্য অন্তত কিছু উপকার হয়, যে না তবে পড়তে হবে যে আমি সাহিত্য পড়তেছি, এটা ধর্মীয় বিশ্বাসের জায়গা না, এটা সাহিত্য। সম্মানিত সুধী, স্যার পরামর্শ দিলেন, আমরা অবশ্যই এই সাহিত্যগুলো আমরা একটু চেখে দেখবো, এত কোনো সন্দেহ নাই। সেই সাথে আমাদের ইংরেজি সাহিত্যই পড়ি বা আরবি সাহিত্য বা যাই পড়ি না কেন, একজন মুরব্বীর অধীনে থেকেই তো আমাদের পড়তে হবে। আমরা যেই উপলব্ধিটা নেব সেই উপলব্ধিটা যদি আমি আমার শিক্ষকের সাথে, আমি আমার উস্তাদের সাথে, আমি আমার টিচার মেন্টরের সাথে শেয়ার করি, তাহলে অবশ্যই সেখান থেকে আমরা উপকৃত হতে পারবো। এবং যে একটা আশঙ্কা থাকে ভুল কিছু নিয়ে ফেলি কিনা, সেই আশঙ্কাটা আর থাকে না। সুতরাং আমরা পড়তে চাই, আমরা অনেক বেশি করে পড়তে চাই, অনেক পড়তে চাই নিজেকে সমৃদ্ধ করার জন্য, এবং সেটা একজন ভালো মানুষের সোহবতে থেকে সেটাকে আমরা শুদ্ধেও নিতে চাই যদি আমাদের চিন্তায় কোনো ধরনের ঝামেলা থাকে। এখন স্যারের কাছে জানবো যে স্যার অনেক কবিতার কথা বললেন, আপনি আপনার পছন্দের একটা কবিতার নাম বলবেন এবং সেই কবিতাটা কেন সেটাও আমাদের ছাত্রদেরকে জানাবেন। আমার পছন্দের কবিতা স্যার ছিল ছোটবেলায় যে মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। মনে হতো যে আচ্ছা এই ব্যাপারগুলো, যে মাকে রঙিন হাড়ি, বোনকে শাড়ি, ইত্যাদি ইত্যাদি কত কিছু দেওয়ার ব্যাপার স্যাপার, এটা আমার একসময় খুবই প্রিয় একটা কবিতা ছিল। মনে হয় যে আচ্ছা হ্যাঁ এরকম হবে, আমরা জাল নিয়ে যাবো, এটা মাছ ধরবো, ইত্যাদি ইত্যাদি। এটা তো এটা টেন্ডার এইজের যেটা হয়। পরবর্তী যদি ইংরেজি সাহিত্য থেকে বলি তাহলে আমি সব থেকে বেশি যেটা আমার জীবনের সাথে রিলেটেড একটা কবিতা, সেটা হচ্ছে রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। একাধিকবার রবার্ট ফ্রস্টের নাম আসছে আমার কথায়। রোড নট টেকেন কবিতাটা আমার ব্যক্তিগত পছন্দ বা জীবনবোধের সাথে রিলেটেড। আর যদি বলেন যে কমন যে একটা কবিতার সবকিছুর গুণাবলী আছে সেরকম কোনো কবিতা, তাহলে আমি বলবো রবার্ট ফ্রস্টের আরো একটা কবিতা আছে, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এই দুইটা কবিতা আমার কাছে, একটা আমার ব্যক্তিগত জীবনের সাথে আর একটা সামগ্রিক ভালো লাগার জায়গা থেকে, দুইটা কবিতা আমার কাছে খুবই প্রিয়। সম্মানিত সুধী, স্যারের প্রথম কথাগুলো আমাকে আরো বেশি স্পর্শ করেছে, যে ওই যে মনারে মনা কোথায় যাস। একজন কবির লাইফে সার্থকতা যে এটাই, যে আমি আমার বক্তব্যকে মানুষের হৃদয়ের সাথে কানেক্ট করে ফেলা। এবং স্যারও স্বপ্ন দেখতেন যে আমি আমার মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে আসবো বা আমি কোথাও যাব। লেখক হতে হয় এই জন্যই যে আমি আমার চিন্তাটা আরো 20 জন মানুষের মধ্যে বা আরো 100 মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেব। সুতরাং আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, স্যার আমাদের এই অনুষ্ঠান বেশি দর্শক কিন্তু শিক্ষার্থীরা এটা বেশি দেখে থাকে। সুতরাং আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করতে চাই যে এই ছোট্ট জীবনে আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি সেটাই তো সার্থক জীবন। সেই জন্য মনে হয় আমাদের এই লেখালেখির ক্ষেত্রে আমাদের আসা দরকার। এবং দারুন সিদ্দিকা কামিল মাদ্রাসা তো অপার সম্ভাবনা দুয়ার খোলা রেখেছে আমাদের জন্য। মাসিক নতুন বিকাশ, ভয়েস অফ নাজাত,
সৌতুন নাজাত এগুলো রয়েছে, তোমরা বেশি বেশি অংশগ্রহণ করবে, তোমরা লেখা নিয়ে আমাদের স্যারের কাছে যাবে, স্যার সম্পাদনা করে দিবে, আমরা আছি, আমাদের কাছে আসবে, কিন্তু তোমাদের আসতে হবে, আমাদের পিছে পিছে ঘুরতে হবে। তোমরাও যদি আমাদের পিছে পিছে ঘুরো, আমরাও তোমাদের জন্য পর্যাপ্ত সময় দিতে রাজি আছি, এটা কোনো সন্দেহ নাই। সুতরাং তোমরা লিখবা এবং তোমাদের লিখতে হবে, এই সমাজকে নির্মাণ করার জন্য তোমাদের লেখা উচিত, এতে কোনো সন্দেহ নাই। স্যারের কাছে জানবো যে স্যার আসলে বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজি পড়ে, সাহিত্য পড়ে, ভাষা শিখে, সেটারও একটা কারণ থাকে যে তারা উচ্চশিক্ষায় ভালো ফলাফল করবে এবং উচ্চ শিক্ষার জন্য তো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বিকল্প নাই। তো এই বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে যদি আমি ভালো করতে চাই তাহলে ইংরেজি বিষয়ে আমরা কি রকম প্রস্তুতি নিতে পারি, বা ওখানে তো ফ্রি হ্যান্ড রাইটিং একটা ব্যাপার আছে, সেখানে কিভাবে দক্ষতা অর্জন করা যাবে, ভালো করে লেখা যাবে ফ্রি হ্যান্ড রাইটিং? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমাদের বাচ্চাদের তো বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া বাচ্চারা ওরা হায়ার স্টাডিজের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলো পার্সু করতে চায়। আমি প্রশ্ন উত্তর দিব, তবে আর একটা প্রশ্ন মানে আর একটা ব্যাপার আপনার সাথে খুব মিলিয়ে বলতে ইচ্ছা করতেছে। সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে লেখার মাধ্যমে বেঁচে থাকবে বা লেখার মাধ্যমে পরিবর্তন আসবে, এটা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কথা। যদি আমার ভুল না হয়, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18, উনি উইলিয়াম শেক্সপিয়ার 154টা সনেট লিখেছেন। তো ওনার সনেট 18-এর লাস্ট 2 থেকে 3টা লাইন এরকম, উইলিয়াম সনেট 18-এর লেখাই এগুলো, যে লেখাগুলো এরকম যে উনি ওনার বন্ধুকে বা যাকে উনি বলতে চাচ্ছেন তাকে উদ্দেশ্য করে বলছে যে আমি তোমাকে বাঁচিয়ে রাখছি। কিভাবে বাঁচিয়ে রাখছি? আমি আমার এই লাইনের মাঝে তোমাকে বাঁচিয়ে রাখছি। পৃথিবী যতদিন থাকবে, যতদিন এই লাইনগুলো কেউ না কেউ পড়বে, তুমি এই লাইনের মধ্যে বেঁচে থাকবা। তো আসলেই আমাদের যাদের ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি মরে গিয়ে বেঁচে থাকতে চাই, এরা আসলে সাহিত্যে না এসে আর কোনো দুয়ার নাই যেখানে এত বেশি পরিমাণ মানুষকে নিয়ে ভাবা যায় বা এত বেশি পরিমাণ মানুষকে স্পর্শ করে দেওয়া যায়। এটাই স্যার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনি আমাকে করলেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমাদের বাচ্চাদের করণীয় কি। প্রথম করণীয়, এটা একদম গোছালো একটা জায়গা, বুঝতে হবে যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রশ্নটা কি আসতেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমি ইংরেজি পড়া শুরু করলাম একটার পর একটা, না এটা শেষ হবে না, কারণ ল্যাঙ্গুয়েজ বলেন লিটারেচার বলেন এটা পড়ে শেষ করা যায় না। তাহলে আমি করবোটা কি? আমাকে প্রথমে এরিয়া নির্ধারণ করে ফেলতে হবে যে আমি আসলে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাই, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাই, আমি জাহাঙ্গীরনগরে দিতে চাই, আমি অমুক জায়গায় দিতে চাই, আমি মেডিকেলে পরীক্ষা দিতে চাই, সব জায়গায় ইংরেজি আমার আছে। আসলে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের প্রশ্ন করে, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ে জাস্ট আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন তার থেকে ঠিক 5 বছর আগের প্রশ্ন নিয়ে আপনাকে প্রথমে বসতে হবে। বসে আপনি দেখবেন যে আসলে কি বিষয়ে প্রশ্ন আসে। ইংরেজিতে 12 থেকে 14টা গ্রামারের টপিকের বাইরে কিছু নাই, পুরো ইংরেজি গ্রামার। তো আপনি দেখলেন 4 থেকে 5টা গ্রামারের টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। কিছু মেমোরাইজেশন পার্ট থেকে প্রশ্ন আসে, যেমন প্রবাদ প্রবচন থেকে আসে, ইডিয়মস ফ্রেজ থেকে আসে, প্রিপোজিশন থেকে আসে। এই সমস্ত জায়গা আপনি সিলেক্ট করে ফেললেন। ব্যাস, সিলেক্ট করার পরে এরপরে স্পেসিফিক হিসাব করতে হবে যে এখানে আমার পাস মার্ক কততে, আমি পাস মার্ক এনশিওর করি। পাস মার্ক এনশিওর করার জন্য আমি মাদ্রাসা স্টুডেন্ট, মাশাআল্লাহ আমার মেমোরাইজেশন পাওয়ার ভালো, তাহলে আমি কি করব? আমি মেমোরাইজেশন থেকে যদি দেখি যে 4-5টা প্রশ্ন আমার হয়ে যায়, তাহলে মেমোরাইজেশনে হাত দিই। ফর এক্সাম্পল আমি প্রিপোজিশনে হাত দিলাম। এখন 5000 প্রিপোজিশন তো মুখস্থ করা সবার পক্ষে সম্ভব না বা এটা মনেও থাকবে না। আমি কি করব? আমি সিলেক্টিভ হয়ে যাব। আমি দেখবো যে বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে অ্যাডমিশন বলেন, চাকরি বলেন, যে কোনো জায়গায় প্রিপোজিশন গুরুত্বপূর্ণ, ওটা সব জায়গায় গুরুত্বপূর্ণগুলোই দেখবে। আমি ওটাকে সিলেক্ট করে ফেলবো যে আমি এই 500 পড়বো। এটার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, প্রচলিত যে কোনো বই গাইড আছে, যে কোনো বই গাইড আপনি দেখলেই হবে। দরকার হয় আপনি চাকরির পরীক্ষার একটা বই দেখেন যে প্রিপোজিশনের চ্যাপ্টারে এখানে আরো কি কি আছে, আপনি এটা সিলেক্ট করে ফেললেন। সাহিত্যের অংশ থেকে বিশেষ করে বি ইউনিটের আমাদের বাচ্চারা যারা বি ইউনিটের বা মানবিকের থাকে, ওদের কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার থেকে অনেক প্রশ্ন থাকে। ইভেন ইউজ অফ প্রিপোজিশন থাকে, ইউজ অফ ফ্রেজ এন্ড ইডিয়মস থাকে, ইউজ অফ ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এই টাইপের ব্যাপারগুলো তাদের থাকে। অতএব ফার্স্ট পেপারের ব্যাপারে ফার্স্ট ইয়ার থেকেই, ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই খুবই গুরুত্ব দিয়ে এটাকে নিয়ে কাজ করতে হবে। বাচ্চারা কিন্তু এটা গুরুত্ব দেয় না। এবং অ্যাডমিশনের যত কোচিং আছে সেখানে কিন্তু গ্রামারটা বেশি পড়ানো হয়, এবং দেখা যাবে গ্রামার আমার 50%ও থাকতেছে না। আমার মেমোরাইজেশন পার্ট প্লাস ইংলিশ ফার্স্ট পেপার থেকে আমার অনেক বেশি প্রশ্ন, যেটা আমি চাইলেই প্রথম বছরে কভার করে ফেলতে পারি। যদি এই জায়গাটা বাচ্চারা রিসিভ করে নিতে পারে, তাহলে অ্যাডমিশনে আমাদের বাচ্চাদের জন্য বাজিমাত করা শুধু সময়ের ব্যাপার। ফ্রি হ্যান্ড রাইটিং, এটা খুবই বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন আমাদের বাচ্চারা লিখতে চায়। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো যে ফ্রি হ্যান্ড রাইটিং এর কমন একটা পদ্ধতি আছে সমস্ত ভাষার ক্ষেত্রে, সেটা ইংরেজি ভাষা হোক, আরবি ভাষা হোক বা বাংলা ভাষা হোক। ফ্রি থিঙ্কার হতে হয়। প্রথমে আপনি ফ্রি থিঙ্কার হবেন, সেই ব্যাপারটাই আপনার কলমে আসবে একটা ভাষার মাধ্যমে।
whether that language can be Bengali, can be English, can be Arabic, whatever it is. তাহলে আমার কি করতে হবে? ফ্রি থিঙ্কার হতে হবে, ভাবতে হবে। যখন আমি ফ্রি থিঙ্কার হয়ে গেছি, এটাকে প্রি রাইটিং বলা হয়ে থাকে, বা রাইটিং এর স্টাইলে এটাকে ব্রেন স্টর্মিং বলা হয়ে থাকে, যে আমি আমার মাথায় অনেকগুলো আইডিয়াকে নিলাম, দেন আই হ্যাভ টু ক্যাটাগরাইজ দেম, যে তাদেরকে আমি ক্যাটাগরাইজ করলাম যে হ্যাঁ আমি এটা এরকম, এটার পর এটা আমি সাজাতে চাই, এটার পর এটা আমি সাজাতে চাই, এটা আমার হয়ে গেছে। দেন আমার কাজটা কি? দেন আপনার কাজ একদম সহজ। আপনি ধরেন ক্লাস 12 এর একটা বাচ্চা, সে ক্লাস 6 বা 7 এর একটা ইংরেজি বই নেবে, ইংরেজি বইয়ের যে কোনো বাজারে পাওয়া যে কোনো একটা নোট গাইড নেবে, ওখানে বাংলা অনুবাদ আছে, সে ওইটার ইংরেজি অনুবাদ করবে, যে অনুবাদটা উপরে লেখা আছে, দেন ক্রস চেক করবে যে আমার অনুবাদের সাথে তার সমস্যা কি। এটা ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু কখনো এরকম হবে না যে আমি একটা ভাষার 5টা শব্দ জানি, আমি চাইলাম যে আমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাই দেন। দিস ইজ নট পসিবল। ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে ট্রান্সলেটিং ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ টু আনাদার ল্যাঙ্গুয়েজ। তো ওই ট্রান্সফরমেশনটা তো হয় শব্দের মাধ্যমে, অর্থাৎ শব্দের স্টোরেজ ছাড়া আপনার হবে না। তবে ফ্রি হ্যান্ড রাইটিং এ আমাদের বাচ্চাদের ভুলটা, একটা বড় ধরনের ভুল আছে, দে রান আফটার গ্রামার। এরা গ্রামারের সমস্ত নিয়ম কানুন পড়ে একদম হাফেজ মুহাফেজ হয়ে যাচ্ছে, কিন্তু যখনই ফ্রি হ্যান্ড রাইটিং এ আসে, ইভেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটা আমাদের ছাত্রদের ভুল হয়। যেই ছাত্র রিডান্ডেন্সি বা প্যারালালিজমের মতো কঠিন টপিক সে জানে, কিন্তু এই জায়গায় তার ভুল। ব্যাপারটাকে কারণ হচ্ছে সে গ্রামার থেকে ভাষাটাকে শিখতে চায় না। আপনাকে ভাষা থেকে শিখতে হবে, রাইটিংও ভাষা, কথা বলাও ভাষা, সবকিছু ভাষা। মোর বা অ্যাকিউরেট করার জন্য আপনার গ্রামারের সহযোগিতা নিতে হবে। তাহলে আমাকে ফলো করতে হবে স্ট্রাকচারালি ফার্স্ট পেপারকে। এটা ফলো করলে যদি লেখে, আমার মনে হয় বাচ্চারা, বাকিটা আল্লাহর রহমত, বাচ্চারা কামিয়াব হবে। সম্মানিত সুধী, স্যার চমৎকার উত্তর দিয়েছেন এবং শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে। আমাদের শিক্ষার্থীদের অনেক পড়া উচিত। আসলে আপনি অনর্গল লিখতে চাইবেন আর আপনার পড়বেন না, এটা হতে পারে না। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ যেতে হলে আপনাকে অনেক বেশি পড়তে হবে। স্যার ভাবার কথা বললেন, অনেক বেশি থিঙ্কিং দরকার। তো আপনি অনেক থিঙ্কিং কখন অর্জন করতে পারবেন? যখন আপনি অনেক পড়বেন, যখন জানবেন, যখন অনুভূতি আপনার প্রবল হবে, তখন আপনি ভাবতে পারবেন, তখন আপনি চিন্তা করতে পারবেন। সুতরাং পড়ার বিকল্প না। আপনি নিজেকে একজন ভালো শিক্ষার্থী যদি প্রমাণ করতে চান, তাহলে আপনি অবশ্যই পড়তে হবে। আজকে আমরা যেই কয়েকজন লেখকের কথা বললাম, রবার্ট ফ্রস্ট বললাম, শেক্সপিয়ার বললাম, বাংলাদেশের হুমায়ুন আহমেদ, বা যাদের কথাই বলি না কেন, তারা সবাই পড়েছেন, হিউজ পড়েছেন, অনর্গল পড়েছেন। আপনি একজন শিক্ষার্থী, আপনার কাজই হচ্ছে পড়া। ফেসবুক, ইউটিউব, খেলাধুলা, এইগুলা বাদ দিয়ে আপনাকে পড়তে হবে, সারাক্ষণই পড়তে হবে। যদি পড়েন তাহলে অবশ্যই আপনি ভালো করবেন, এবং যারা ভালো করে তারা অবশ্যই পড়ে, পড়ার বিকল্প নাই। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। স্যারের কাছে জানবো যে স্যার সহ আমরা সবাই তো আমাদের দারুন নাজাত মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হুজুরের স্নেহ ছায়ায় আমরা আছি। হুজুর আমাদের সবাইকে খুব স্নেহ করেন। হুজুরের সাথে অবশ্যই স্যারের কিছু স্মৃতি আছে, যেগুলা উৎসাহ জাগা নিয়ে বা স্মৃতি জাগা নিয়ে। এখন জানতে চাইবো যে প্রিন্সিপাল হুজুরের সাথে তো আপনার অনেক স্মৃতি আছে, ছোট্ট করে কিছু ছোট্ট স্মৃতিচারণ করবেন। হ্যাঁ, আসলে প্রিন্সিপাল হুজুরকে যদি বলি যে আসলে স্মৃতি বা যে কোনো কিছু যদি এক শব্দ বলতেন, তাহলে বলতাম যে অভিভাবক। এখন ব্যাপারটাকে যদি 2 থেকে 3টা এক্সাম্পল দিয়ে বলি বা আসলে ইভেন্ট দিয়ে বলি, সেটা প্রথম ইভেন্ট হচ্ছে যে আমি দারুন নাজাতে যখন আসছি, তারপর থেকে কিছুদিন আগে প্রিন্সিপাল হুজুরদের ব্যাচের একটা গেট টুগেদার হয়েছিল। সেখানে আমার বাবাও এসেছিলেন, এবং আমি যেখান থেকে দাখিল পাশ করেছি সেখানের আমার একজন শিক্ষক এসেছিলেন, হুজুরের ক্লাসমেট। তো আমার ওই শিক্ষককে দেখে, ওই শিক্ষক দরজা থেকে ঢুকছে আমাদের মেহমানখানায়, প্রিন্সিপাল হুজুর দাঁড়ানো অবস্থায় তাকে বলতেছে যে এই ওই আমার ওই উস্তাদের নাম ধরে, এই জানো মারুফ কি করছে? আমি তো তটস্থ, আমি কি করলাম, আল্লাহু আকবার। এদিকে আমার বাবাও আছেন সাথে। আমি তো বললো যে যেদিন এর সাথে আমার এখানে নিয়োগ হলো, পরিচয় হলো, সেদিন ও থেকে আমি খুঁজে জানলাম যে ও হচ্ছে, আমার বাবার নাম বললো যে তার ছেলে। আমাকে এর আগে এটা বললো না। তো এরপর আরো টুকটাক কিছু কথাবার্তা। তো আমার কাছে মনে হলো যে হুজুর এই কথাটা বা এই ব্যাপারটা এখনো মনে রেখেছেন, যে একদম এক্স্যাক্টলি যা ঘটেছিল তাই। এটা একটা। আর দ্বিতীয় যেটা খুব টাচি, এবং আমি হয়তো আমরণ, এটা আমার মনে রাখতে হবে, আমি কেন অভিভাবক বলছি। আমি কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আপনি হয়তো শুনেছেন। তো আমি মেহমানখানায় যখন আমার একটু সেবা শুশ্রূষা চলতেছে, প্রচন্ড রকম বুকে ব্যথা, আমাদের কুড়িগ্রাম হুজুর গাড়ি নিয়ে আসলেন। তো আমাকে গাড়িতে যখন তুলবে, না আমি হেঁটে নামতেছিলাম, তখন প্রিন্সিপাল হুজুর খুব তড়িঘড়ি করে তার রুম থেকে বের হইলেন, মেহমানখানা থেকে বের হয়ে হুজুরের মুসাফিরখানা, রাইট,
ওখান থেকে হুজুর বের হলেন এবং আমি খেয়াল করলাম যে হুজুরের এক পায়ে স্যান্ডেল পুরোপুরি ঢুকাইছে, আর এক পায়ে হুজুর ঢুকাইতে ঢুকাইতে নামছেন। নেমা আমাকে খুব মানে জিজ্ঞেস করলেন ব্যথা কিরকম, তো আমি এটাকে ইশারায় বললাম যে এইভাবে। তো হুজুরের চেহারার মধ্যে দেখলাম যে অনেকটা রিলিফ, যে যেটা নিয়ে টেনশন করছি সেরকম না। এবং পাশে আমার সাথে করে গিয়ে আমি হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরের স্পষ্টভাবে টাকা পয়সা নিছো কিছু, হুজুরের যেভাবে টোন থাকে। তো এটা আমাকে খুব মানে টাচ করেছে যে আসলেই সত্যিকার অর্থে আমরা এখানে হুজুরের দিক নির্দেশনাই না, আমরা আসলে একটা পরিবারের মধ্যে থাকি এবং একটা অভিভাবক সুলভ মানুষ যিনি। এবং আমার সারা জীবন অন্তত আমি আল্লাহ আমাকে যতদিন যেখানেই রাখছেন, বাঁচিয়ে রাখছেন, জীবিত রাখছেন, ততদিন হুজুর আমার মধ্যে থাকবেন, স্মৃতি হয়েই থাকবেন এবং জীবন্ত স্মৃতি হয়ে থাকবেন। সম্মানিত সুদী স্যার আমাদের সামনে প্রিন্সিপাল হুজুরের চমৎকার স্মৃতিচারণ করলেন এবং প্রিন্সিপাল হুজুরকে যেভাবে মূল্যায়ন করলেন, আমরা একটু ভাবলে হুজুরকে এভাবেই মূল্যায়ন করতে, হুজুর আমাদের অভিভাবক, এটাই সবচেয়ে আমাদের প্রাপ্তির জায়গা বা আমাদের আনন্দের জায়গা। দারুন নাজাতে আমরা তাকে কখনোই একজন দক্ষ প্রশাসক, একদম খুব ভরার ব্যক্তিত্ব নিয়ে চলেন এবং আমাদের উপর সারাক্ষণ নজরদারি রাখেন, ব্যাপারটা এরকম না। বরং একজন অভিভাবক যেভাবে শাসন করেন, যেভাবে কাছে রাখেন, যেভাবে রাখতে হয়, একজন অভিভাবকের যে দায়িত্বগুলো রয়েছে প্রিন্সিপাল হুজুর সেভাবেই আমাদের সাথে কানেক্ট থাকেন আর কি। তো আমরা এখান থেকে এটাও মনে করতে চাই দারুন নাজাত এভাবেই বড় হয়েছে। দারুন নাজাত ছোট্ট থেকে যে এই পর্যন্ত এসেছে প্রিন্সিপাল হুজুরের অভিভাবকত্বের মাধ্যমেই এসেছে। পরবর্তী সময়ে যারা দারুন নাজাতে আসবেন তাদেরও যদি দারুন নাজাতকে এগিয়ে নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে প্রিন্সিপাল হুজুর যেভাবে পরিচালনা করেছেন, যেভাবে অভিভাবকত্ব রেখেছেন আমাদের উপরে, সেইটা মাথায় রাখতে হবে। আমরা দারুন নাজাতকে ভালোবাসি, দারুন নাজাত অনেক দূরে এগিয়ে যাবে এটা আমরা চাই। সুতরাং সেক্ষেত্রে দারুন নাজাতের সংশ্লিষ্ট যারা আছেন বা দারুন নাজাতকে যারা পরিচালনা করবেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে, তারা অবশ্যই প্রিন্সিপাল হুজুরের লাইফকে স্টাডি করবেন, প্রিন্সিপাল হুজুরের চিন্তা দর্শনকে মাথায় রাখবেন। যদি তার চিন্তা দর্শনকে নিজেদের মধ্যে রাখা যায় তাহলেই দারুন নাজাত ঠিকঠাক এগিয়ে যাবে। আমরা দারুন নাজাতের সমৃদ্ধি কামনা করছি, আপনাদের সমৃদ্ধি কামনা করছি, আপনাদের দোয়া চেয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।